আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পাচার করা টাকা ফিরিয়ে আনতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে। ঐতিহাসিক ৬ দফা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরো ৬ মাস অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী। বেনজিরের কালো টাকা সাদা করার সুযোগ নেই জানালেন এনবিআর চেয়ারম্যান। প্রস্তাবিত বাজেটে দুর্নীতিকে উস্কে দেওয়ার অভিযোগ সিপিডির। শুল্ক ও কর প্রত্যাহারের পরও পণ্যের দাম কমে না, অভিযোগ ভোক্তাদের। দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে আজ। আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা। চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে জানালেন ধর্মমন্ত্রী। এবং কোরবানির পশু বেচাকেনা নির্বিঘ্ন করতে রাজধানীর হাটগুলোতে ডিএমপির ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। যত্রতত্র হাট বসালে কঠোর ব্যবস্থা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরুতেই বাজেট প্রসঙ্গ। বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে কালো টাকা সাদা করার বেশি সুযোগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের আলোচনার সভায় তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি, মূল্যস্ফীতি সহ সার্বিক বিষয় বিবেচনা করে এবারের বাজেট অনেক পরিকল্পনা করে দেয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। এই যে দীর্ঘদিনের যে বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করেছিলেন। শুরুতেই ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের পাওয়া না পাওয়ার দুঃখ দশা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, বাঙালির প্রতিটি দাবি বুকের তাজা রক্ত দিয়ে আদায় করতে হয়েছে। আমাদের কিছু কিছু নামি দামি হোমলা নেতারা ছিলেন, তারা কখনো এই বঞ্চনার কথা বলতো না। তারা শুধু তাদের কিভাবে ক্ষমতায় থাকবে, ক্ষমতায় যাবে, ওই তেল মারতেই ব্যস্ত থাকতো। স্বাধীনতা উত্তরকালে ৭৫-এ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার বিষয়টি উত্থাপন করে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ২৯ বছর যারা ছিল তারা মানব কল্যাণে কোনো কাজ করেনি। সেই ৭৫-এর পর যারা ক্ষমতা এসেছে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া প্লাস তত্ত্বাবধায়ক সরকার, এই ২৯ বছরে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন বা বাংলাদেশটার অবকাঠামোগত উন্নয়ন কোনোটাই কিন্তু কেউ করতে পারে নাই। আজকের বাংলাদেশ, অন্তত এটুকু বলতে পারি, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর জাতির পিতার আদর্শ নিয়ে আমরা কাজ করেছি বলেই আজ বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের আর্থিক সচ্ছলতা দেখা দিয়েছে। এ সময় তিনি কথা বলেন জাতীয় বাজেট নিয়ে। প্রস্তাবিত বাজেটে মানুষের মৌলিক চাহিদা সহ সার্বিক উন্নয়নের বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে। শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন ১ কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব, সেই হিসেবে কেউ বেচে না। একটু বেশি দামে পাচ্ছে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক। এটা আসলে আগেও হয়েছে। বিশ্ব পরিস্থিতি মাথায় রেখেই কিন্তু আমাদেরকে পরিকল্পনা নিয়ে চলতে হবে। কাজে আমাদের দেশে যারা ওই যে কিছু ভালো লাগে না গ্রুপ আছে, তাদের ভালো না লাগাই থাক, ওগুলি কান দেওয়ার দরকার নাই। বিভিন্ন সময়ের সুবিধাবাদীদের প্রশ্রয় দেওয়ার কোনো ইচ্ছা আওয়ামী লীগের নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মানুষের আস্থা, বিশ্বাস, এটাই হচ্ছে আমাদের একমাত্র শক্তি। আর সেই শক্তি নিয়ে মানুষের কল্যাণেই আমরা কাজ করে যাব। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এতে কোনো সন্দেহ নাই। প্রস্তাবিত বাজেটকে স্বস্তিদায়ক দাবি করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরো ৬ মাস অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার আশা, এবছরের শেষ দিকে কমবে মূল্যস্ফীতি। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৫ সালের পর সরকারি কর্মকর্তারা সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, ব্যবসায়ীদের দাবির মুখে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে, তবে সাবেক আইজিপি বেনজিরের অবৈধ সম্পত্তি বৈধ করার কোনো সুযোগ নেই।
বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। জাতীয় সংসদে 2024-25 সালের বাজেট পেশের পরদিন মন্ত্রিসভা সদস্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী। শুরুতেই তিনি জানান, সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করতে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। আমদানিতে শুল্ক ছাড় দেয়ায় দ্রুতই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমে আসবে বলে আশাবাদী তিনি। নিজের প্রথম বাজেট উপস্থাপন করে আবুল হাসান মাহমুদ আলী জানান, ডলার আর রিজার্ভ সংকটের কারণেই পণ্যের দাম বেড়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আশ্বস্ত করেন, বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের নির্ভরতা নিয়ে চিন্তার কিছু নেই। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ওএমএস এবং ফ্যামিলি কার্ড সহ যে সকল কার্যক্রম চলছে তা চলমান থাকবে এবং প্রয়োজনে এগুলোর পরিসর আরও বাড়াবার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার, সেহেতু সংকোচনমূলক নীতিকৌশল আরও কিছুদিন চলমান থাকবে। এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে। আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছি, যাতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই কার্যক্রমে আমরা সকল শ্রেণীর নাগরিককে অন্তর্ভুক্ত করব। 2 বছর পর আবারও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ পাচ্ছেন বিনিয়োগকারীরা। এ নিয়ে নানা মহলে সমালোচনার জবাব দেন এনবিআর চেয়ারম্যান। তিনি জানান, কর না দেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সাবেক আইজিপি ও প্রশাসনের দুর্নীতি নিয়েও কথা বলেন সরকারের নীতি নির্ধারকরা। সাবেক সরকারি কর্মকর্তা সম্পর্কে যে প্রশ্নটা উত্থাপন করেছেন, তাকে দুদক সমন দিয়েছিল। কাগজের খবর অনুসারে বাইরে উনি আছেন এবং উনি সময় চেয়েছেন, দুদক তাকে সময় দিয়েছে। এই তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা তো শেষ করতে দিন এবং বিচার ব্যবস্থাই এর সম্পন্ন করবে। সে কিভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে, এটা আইনি প্রক্রিয়া পড়ে গেছে, কেসের ভিতরে পড়ে আছে। ব্যবসায়ী মহলের পক্ষ থেকে একটি দাবি এসেছিল, কিছু অপ্রদর্শিত জিনিস রয়ে গেছে যেটা ওনারা বিজনেসম্যানরা দেখাতে চান, ব্যক্তি পর্যায়ে দেখাতে চান, নতুন করদাতা যারা এখন ট্যাক্স নেটে আসতে চান তারা দেখাতে চান। সেই জন্য আমরা এই ধরনের একটা সুযোগ তৈরি করে দিয়েছি। প্রস্তাবিত বাজেট পাশের পর জুলাইয়ের প্রথম দিন থেকে শুরু হবে 2024-25 অর্থ বছরের বাজেট বাস্তবায়ন। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সামাজিক ন্যায় বিচার নিশ্চিত ও দুর্বৃত্তায়ন বন্ধের আওয়ামী লীগের নির্বাচনের প্রতিশ্রুতির সাথে এবারের বাজেট সাংঘর্ষিক বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তাদের মতে প্রস্তাবিত বাজেটে দুর্নীতিকে উস্কে দেওয়া হয়েছে। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সিপিডির বিশ্লেষকরা এসব পর্যবেক্ষণ তুলে ধরেন। অর্থনৈতিক সংকট নিরসনে বাজেটে সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই বলেও জানান তারা। ফজলে রাব্বি রিপোর্ট। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সিপিডির বিশ্লেষকরা বলেন, প্রস্তাবিত বাজেট চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে। মূল্যস্ফীতির জাঁতাকলে পিষ্ট মানুষকে স্বস্তি দিতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা অপর্যাপ্ত। আর সামাজিক নিরাপত্তায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বাস্তব বরাদ্দ 1% কিছু বেশি রাখা হয়েছে, যা অপর্যাপ্ত। এইবার 17.1%। কিন্তু এখানে কি কি যুক্ত হয়? এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশনের টাকা, এখানে সেভিং সার্টিফিকেটের সুদ, এখানে কৃষির ভর্তুকি, এই সমস্ত যোগ করে এটাকে একটা বিরাট পরিমাণ দেখানো হয়। প্রকৃত অর্থে এটা 1.3 এসে এটা দাঁড়িয়েছে। সুতরাং এমন একটা সময় যখন উচ্চ মূল্যস্ফীতির একটা চাপের মধ্য দিয়ে মানুষ যাচ্ছে, সেখানে তো আমরা ফ্যামিলি কার্ড বলেন বা দুস্থ মাতা ও শিশু প্রকল্প বলেন, আমরা তো মনে করেছিলাম যে এটার ভিত্তি, প্রাপ্তি, স্থায়িত্ব এটা আরো অনেক বিস্তৃত করা হবে। সেই ধরনের কিন্তু কোনো প্রোগ্রাম আমরা কিন্তু সেখানে আমরা দেখি নাই। বাজেট ঘোষণার পর থেকেই বৈধ আয়ের উপর সর্বোচ্চ 30% কর আরোপ এবং অপ্রদর্শিত অথবা অবৈধ অর্থ মাত্র 15% কর দিয়ে বৈধ করার সুযোগ রাখার সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে। এই সমালোচনা আসে সিপিডির পক্ষ থেকেও। ঋণ খেলাপি থেকে শুরু করে দেশের থেকে টাকা পাচার থেকে শুরু করে এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব, এই রাস্তায় যাব, নাকি আমরা আওয়ামী লীগের ম্যানিফেস্টোর সেই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জিহাদ সেটার দিকে যাব? এটার একটা দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে এবং বাজেটে আমরা দেখলাম যে কোন দিকে সেটা গেল। আগের যে এখানে নাকি একটু অস্পষ্টতা ছিল, ট্যাক্সের টাকা দিয়ে সে সাদা করে ফেললো, কিন্তু দুদক হয়তো তাকে ধরতে পারে। হ্যাঁ,
এরকম একটা আশঙ্কা কিন্তু ছিল। এইবারে কিন্তু সেইটাও একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রকৃত মূল্যস্ফীতির হিসাব করলে সাধারণ মানুষের জন্য প্রস্তাবিত বাজেটে তেমন কোনো স্বস্তি নেই বলে মনে করে সিপিডি। তবে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বরাদ্দ, সমুদ্র গবেষণায় বরাদ্দ দেয়াকে ইতিবাচকভাবে দেখছে সংস্থাটি। 100 কোটি টাকা মোটেই পর্যাপ্ত বাজেট নয়, কিন্তু 100 কোটি টাকা একটা ইতিবাচক উদ্যোগের শুরু মাত্র। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। শুল্ক ও কর প্রত্যাহারের পরও অনেক পণ্যের দাম কমে না বলে অভিযোগ করেছেন ভোক্তারা। প্রস্তাবিত বাজেটে কিডনি রোগীদের ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টারে ও ক্যান্সারের ওষুধ তৈরির কাঁচামালের আমদানি শুল্কে ছাড় দেওয়া হয়েছে। তবে এসবের দাম আদৌ কমবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বাজেটের কোনো প্রভাব নেই নিত্যপণ্যের দামে। মিজান শাহজাহানের রিপোর্ট। এবারের বাজেটে নিত্যপণ্যের দাম কমাতে আছে নানা ঘোষণা আর নির্দেশনা, কিন্তু রাজধানীর বাজারগুলোতে মাছ, মাংস, মুরগি, ডিম সবই বিক্রি হচ্ছে বাড়তি দামে। কোরবানি ঈদকে সামনে রেখে মাসখানেক আগে সেই যে মশলার দাম বাড়া শুরু হয়েছে তা চলছে এখনো। বাজারে আসলে এই বাজেটের কোনো প্রভাব পড়ে নাই, তেমন দামও বাড়ে নাই, মোটামুটি ওই আগের দামেই চলতেছে। দৈনিকই 2-4-5 টাকা করে জিনিসের দাম বাড়ে। যেমন কি কোরবানিতে আসছে এখন পেঁয়াজ কেজিতে 2 টাকা 3 টাকা দৈনিকই বাড়তেছে। আদা রসুন 1 কেজিতে 70-80 টাকা বাড়ছে, যেটা বলার বাইরে। আমসত্ত্ব ও ফলের রস স্থানীয়ভাবে উৎপাদনে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। এটিকেও অযৌক্তিক মনে করছেন ভোক্তারা। দেশীয় ফলের উপরে আমরা কৃষকদেরকে উৎসাহিত করব, সেটা যৌক্তিক মনে করি। মোবাইল ফোনে কথা বলায় বাড়তি 5% সম্পর্ক শুল্ক বসানোর বিষয়টিও পুনর্বিবেচনার দাবি তুলেছেন সাধারণ মানুষ। গরুর দুধে 20% সম্পর্ক শুল্ক তুলে নেওয়া হলেও দাম কমা নিয়ে সন্দিহান ক্রেতারা। বাজেটের দাম কমালে ওষুধের দাম কমবে না, কোম্পানির নাম কমাবে। 200টিরও বেশি চিকিৎসা যন্ত্র ও সরঞ্জাম আমদানিতে শুল্ক 1% থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। এতে চিকিৎসা ব্যয় কতটা বাড়ে তা নিয়েও শঙ্কিত সাধারণ মানুষ। ডায়ালাইসিসে ব্যবহৃত ঔষধে গতবার শুল্ক ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসা ব্যয় কমেনি। ক্যান্সারে ব্যবহৃত কেমোথেরাপিরও দাম কমানো হয়েছিল গতবার, কিন্তু কেমোর দাম কমেনি, বরং 9,000 টাকার কেমো বেড়ে হয়েছিল 11,500 টাকা। এবারও ক্যান্সারের ওষুধ উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের উপরে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, কিন্তু দাম কতটুকু কমে, কতটুকু চিকিৎসা ব্যয় সাশ্রয় হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ সরকারের দেয়া বিগত 15 বছরের প্রতিটি বাজেট বাস্তবায়নের হার 92 থেকে 97% বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম প্রেস ক্লাবের 62তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলে বাজেটের আকার 11 গুণের বেশি বেড়েছে, এরপরও বাজেট জনবান্ধব নয় বলে অপপ্রচার চালায় বিএনপি। প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, জেলা পরিষদের চেয়ারম্যান সহ নগরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক নেতাদের সংবর্ধনা দেওয়া হয়। প্রকৃতপক্ষে গত 15 বছরে প্রতিটা বাজেট বাস্তবায়নের হার হচ্ছে 92 থেকে 97% বাজেট বাস্তবায়নের হার, এবং বাজেটের আকার গত 15 বছরে 11.5 গুণ বৃদ্ধি পেয়েছে বাজেটের আকার। প্রস্তাবিত বাজেটে দুর্নীতিবাজদের আরও উৎসাহিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে শিল্প উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির কোনো উদ্যোগ নেই। বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে না পারলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন কোনো কিছুই সম্ভব নয় বলে দাবি করেন মির্জা ফখরুল। সরকার বাংলাদেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব আরো বলেন, ভারতের জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে বলেই মোদির হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার প্রচেষ্টা রুখে দিয়েছে। এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট। বেনজির বাজেট, বেনজির তো সব দিক দিয়েই। এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন
তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজির। এখন বাজেট হচ্ছে তাও বেনজির। সাবেক আর্মি চিফ ছিলেন, তিনি যে ঘটিয়েছেন সেটাও বেনজির। আমাদের সবকিছুই বেনজির। এখন মানুষকে জাগিয়ে তুলতে পারি এবং দানবকে উৎখাত করে সত্যিকার অর্থে জনগণের সরকার, জবাবদিহিতামূলক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি, এটাই হোক আমাদের লক্ষ্য। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে আজ। ফলে আগামী 17 জুন সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। তিনি জানান, সন্ধ্যায় রংপুর বিভাগের পীরগাছায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এদিকে সৌদি আরবের 7 জুন থেকে শুরু হয়েছে জিলহজ মাস। আগামী 15 জুন পবিত্র হজ এবং 16 জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু বেচাকেনা নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, প্রতারক চক্র ও ছিনতাই প্রতিরোধে পশুর হাটগুলোতে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। যেখানে সেখানে হাট বসালে ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন তিনি। জিএম তসলিমের রিপোর্ট। পশুর হাটগুলোতে প্রতি বছর নানা অব্যবস্থাপনায় ভোগান্তিতে পড়েন ক্রেতারা। হাটের নির্ধারিত স্থান রেখে বেশিরভাগ ক্ষেত্রেই মূল সড়কে রাখা হয় গবাদি পশু। আর হাট জুড়ে প্রতারক, অজ্ঞান পার্টি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে প্রায়। এই সব কিছুই বিবেচনায় রেখে কোরবানির পশুর হাট জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। পশুর হাট বসবে ঢাকা মেট্রোপলিটন এলাকায়। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, মহানগরীর স্থায়ী 2টি ও অস্থায়ী 17টি হাটের নিরাপত্তার জন্য আলাদা আলাদা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা সহ পুলিশের একাধিক ইউনিট একযোগে কাজ করবে। যে সমস্ত হাটে গরু আসবে, আসার পথের নিরাপত্তা, হাটের যে স্থানে লেনদেন হবে, বেচাকেনা হবে সেখানকার নিরাপত্তা, এবং এরপরে বিকৃত টাকা নিয়ে যে গরুর মালিক তারা যে এখান থেকে চলে যাবেন সেটির নিরাপত্তা, এই সমস্ত বিষয় মিলে নিরাপত্তা পরিকল্পনাটি সাজানো হয়েছে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আরও জানান, অনুমোদনহীন হাটের তথ্য পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পুলিশের প্রতি নির্দেশনা আছে, এই ধরনের যে কোনো ধরনের অপতৎপরতা রোধ করা হবে। যদি এখানে হয়ে থাকে তাহলে সেই সমস্ত গরুগুলো আমরা কিন্তু সিজ করে নেব, মানুষজন সহ। অজ্ঞান ও মলম পাটির খপ্পরে কেউ যাতে না পড়ে সেজন্য এবার সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। এদিকে রাজধানীর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। ভারতের নতুন জোট সরকারের কারণে এবার বাংলাদেশকে নিজেদের স্বার্থ আদায়ে বেগ পেতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে যারাই সরকারে আসুক, ভূ রাজনীতির কারণে ঢাকা দিল্লির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থিতিশীল থাকবে বলে তাদের দাবি। তাই বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগের ক্ষেত্র বাড়াতে বিজেপি এবং কংগ্রেসের পাশাপাশি অন্যান্য দলগুলোর সাথেও সুসম্পর্ক গড়ে তুলতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচনে এককভাবে এবার সংখ্যাগরিষ্ঠতা পায়নি 10 বছর ধরে ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টি বিজেপি। তাই সরকার গঠনে এবার জোটের ওপর ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। বিজেপি এককভাবে সরকার গঠন করতে না পারায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য থাকবে না মোদীর। এ অবস্থায় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও শরিকদের কাছ থেকে ভেটো পাবেন দেশটির নতুন সরকার প্রধান, বলছেন বিশ্লেষকরা। মোদী সাহেবকে যদি কোয়ালিশনে ঢুকতে হয় সেক্ষেত্রে ইন্টারনাল কিছু টানাপোড়েন তো তৈরি হবেই। আমাদের যে সকল আউটস্ট্যান্ডিং ইস্যু আছে, যেগুলো আমাদের সঙ্গে এখনো ভারতের আমরা রিজলভ করতে পারিনি বা আনসেটেলড অবস্থায় আছে, সেগুলোর ক্ষেত্রে টুকটা গিয়ে তৈরি হবে। শুধু ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্ক রাখা মনে হয় যে খুব একটা বেশি বিফিটিং না। আমাদের আউটস্ট্যান্ডিং ইস্যুগুলো যখন ভারতের রাজনৈতিক টেবিলে উঠবে তখন যাতে অপরাপর দলগুলোর সহায়তা সমর্থন যাতে আমরা পাই। কংগ্রেস বা বিজেপির বাংলাদেশ সম্পর্কে তাদের একটা ঐক্যমত্য আছে, কাজে এই ক্ষেত্রেও আমি কোনো পরিবর্তনের হবে বলে মনে করছি। শুল্ক, আধা শুল্ক, অশুল্ক বাধা আছে, সেগুলি দূরীভূত হোক। এই দেশে ভারতের বিনিয়োগ বাড়লে আমাদের এক্সপোর্ট বাড়তে পারে। অভিন্ন নদীগুলোর পানি সমস্যার সমাধান দ্রুত হোক, এটা আমরা চাই। দুই দেশের সম্পর্কের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত বাণিজ্য।
মোংলা বন্দর ব্যবহার এবং যোগাযোগ বাড়ানো নিয়েও নানা প্রস্তাবনা রয়েছে দেশটির বিদায়ী সরকারের। বিশ্লেষকরা বলছেন এসব বিষয়ে নিজেদের স্বার্থ হাসিলে এবার কৌশলী হতে হবে ঢাকাকে। সাউথ এশিয়ার পলিটিক্সে ট্রান্সফর্ম করার কিছু নেই, ট্রানজাকশন, আপনি আমাকে এটা দেন আমি আপনাকে এটা দেব, মিডিয়েশন, নেগোসিয়েশন, এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো আমাদের সরকারের হিউজ ইনভেস্ট করা দরকার সেই জায়গাটাতে। আমাদের আসলে ওইরকম ভালো নেগোসিয়েটর আছে কিনা, আমাদের ব্যাকআপ ডাটা ঠিকঠাক মতো আছে কিনা, আমরা পরিসংখ্যান ঠিকঠাক মতো দিতে পারি কিনা, আমরা যথাসময়ে যথার্থ আর্গুমেন্ট করতে পারি কিনা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খানিকটা অগ্রগতি হতে পারে। সেপা যেটা আলাপ আলোচনায় আছে সেটা হয়তো দুই দিকের রাজনৈতিক অঙ্গীকার হয়তো সেই সেপাটা পেতে পারে। তিস্তা নিয়ে খুব অগ্রগতি হওয়ার মতো কারণ দেখছি না, কারণ কি ভারতের রাজনৈতিক কাঠামোতে এমন কোনো পরিবর্তন হয়নি যার মধ্য দিয়ে এখানে এই বিষয়ে একটা ঐক্যমত আসতে পারে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। নরেন্দ্র মোদীর সরকারের সাথে চীনের বড় ধরনের কোনো মতবিরোধ নেই, তাই ভারতের বিনিয়োগ বাংলাদেশে বাড়লে চীনও খুব বেশি আপত্তি করবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এবারে বিকাশ ঈদ কেনাকাটা। ঈদুল আজহাকে সামনে রেখে গ্রাহকদের কেনাকাটায় আগ্রহ বাড়াতে বিশেষ অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট আউটলেটগুলোতে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় এই অফার পাচ্ছেন ক্রেতারা। বিকাশ ঈদ বাজার নিয়ে আরো জানাচ্ছেন আনন্দ তাসিন রি। কোরবানি ঈদের মূল আকর্ষণ থাকে পশুর হাট নিয়ে, তবে এই ঈদকে ঘিরে বাহারি পোশাকের পাশাপাশি ঘর সাজানোর জিনিস কিনতে নারীদের ভিড় দেখা যায় বিপণী বিতানগুলোতে। এবারের ঈদে ক্রেতাদের পছন্দ ও ভালো লাগার পাশাপাশি গরমকে মাথায় রেখে বিশ্বরং নতুন পাতলা আরামদায়ক কাপড়ের সব পোশাকের সমাহার বসিয়েছে। এসব পোশাকের পাশাপাশি প্রসাধনী ও ঘর সাজানোর জিনিসের ওপর তাদের যে কোনো আউটলেট থেকে বিকাশ পেমেন্টে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা। যমুনা ফিউচার পার্কের এই শপিং মলে হলো এসে যে কয়েকটা প্রোডাক্ট কিনেছি, বিশেষ করে বেশিরভাগ প্রোডাক্টই আমি হলো বিকাশের মাধ্যমে পেমেন্ট করেছি। আমি বিকাশ পেমেন্ট করার পরে একটা দিনে হলো নির্দিষ্ট একটা সর্বোচ্চ পরিমাণ যে 300 টাকা ওইটা ক্যাশব্যাক পাওয়া যায়, আমি ওইটা পেয়েছি। এখন গরম, তাই আমরা সুতি কাপড়টাকেই প্রাধান্য দিয়েছি। আর বিশ্বরং থেকে কেনাকাটা করলে ক্রেতা সর্বোচ্চ আপনার 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে। কুপন কোড সেট করে পেমেন্টটা করলেই দেন হচ্ছে ডিসকাউন্ট পাবে বিশ্বরং থেকে। প্রতিবারের মতো এই ঈদেও গ্রাহকদের কেনাকাটার সুবিধায় বিকাশ দিচ্ছে 5% ক্যাশব্যাক। এছাড়াও ক্যাম্পেইন চলাকালীন নির্ধারিত আউটলেটগুলোতে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত এই ক্যাশব্যাক সুবিধা। আনন্দ তাসিন রি, ATN বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আবারও ঐতিহাসিক 6 দফা প্রসঙ্গ। দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা 6 দফা নিষিদ্ধ করেছিল তারাই বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত। রিপোর্ট আদ্দিন সজীবের। বাঙালির মুক্তির সনদ 6 দফার সুফল আজকের বাংলাদেশ, বাঙালির স্বাধীনতা। 1966 সালের এই দিনটি স্মরণে সকাল 7টায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। 6 দফা যদি না হতো তাহলে 69-এ 6 দফা ভিত্তিক 11 দফা গণবিস্ফোরণ, বাংলাদেশের যে গণঅভ্যুত্থান, এ গণঅভ্যুত্থান হতো কিনা সেটাই হলো বড় কথা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা 6 দফা নিষিদ্ধ করে দিয়েছিল তারা বাংলাদেশের স্বাধীনতাও মানে না। আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী এইসব দিবস 75-এর পর নিষিদ্ধ করে যারা
নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে ৭৫-এর তারা জড়িত। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ৬ দফা আন্দোলনের পথ ধরেই বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম হয়েছিল। এদেশের গণতান্ত্রিক শক্তিকে নিশ্চিহ্ন করে বাঙালি জাতিকে গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করতে আইয়ুব খানের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছিল ৬ দফার আন্দোলন। সৈয়দ রিয়াজের আরেকটি রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতা হঠাৎ আসেনি, এজন্য করতে হয়েছে অনেক আন্দোলন। ৬৬-র ৬ দফাও রাতারাতি কোনো কর্মসূচি ছিল না। বাঙালির মুক্তির সনদ ৬ দফা। ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, ৪৭-এর দেশভাগ, ৪৯-এর মুসলিম আওয়ামী লীগের জন্ম, ৫২-র ভাষা আন্দোলন, ৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসন, এসব ৬ দফার ভিত তৈরি করে। আওয়ামী লীগ কনফারেন্সের এটা পাশ করার আগে ২৫শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু চট্টগ্রাম মিটিং করে বলছিলেন যে একদিন এই চট্টগ্রামে যে পতাকা ওড়ানো হয়েছিল স্বাধীনতার, আমি মনে করি আগামী দিনে বাংলাদেশ মুক্তি সনদ ৬ দফার পতাকা এখানে উত্তীর্ণ করা হবে। ৬ দফার মূল ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় ছাড়া সব ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকতে হবে, যা এদেশের স্বাধীনতার গতিপথ এনে দেয়। উনি ৩২ দিন সময় পেয়েছিলেন ৬ দফা দেওয়ার পর। সেই ৩২ দিনে তিনি সারা দেশে জটিকা সফর করেছেন এবং এই সফর করার সময় যখন তাকে বারবার গ্রেপ্তার করা হয়েছে তখন কিন্তু জনগণ আরও বেশি আকৃষ্ট হয়েছে। ৬ দফা দেওয়ার পর থেকে কিন্তু সরকারের পক্ষ থেকে খোদ আইয়ুব খান এটাকে অস্ত্রের ভাষায় মোকাবেলা করার বলছে, মোনায়েম খান অস্ত্রের ভাষায় মোকাবেলা করার হুমকি দিয়েছে। অর্থাৎ পশ্চিম পাকিস্তানে তো বটেই, পূর্ব বাংলার যারা খয়ের খাত তারাও এটা বিরোধিতা করছে। এটা যত বিরোধিতা করছে ততই জনগণ এটার প্রতি বেশি আকৃষ্ট হয়েছে এবং তখন জনগণ এটাকে বেশি লুফে নিয়েছে। আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা আরও বলেন, এসব আন্দোলনের মহানায়ক যিনি, সেই জাতির পিতার নাম মুছে ফেলার ষড়যন্ত্র বহুবার হয়েছে এদেশে। স্বাধীনতা বিরোধী একটি চক্র, কিন্তু কোটি বাঙালির হৃদয় যে নাম ধারণ করে তা কোনোদিন মুছে ফেলা যায় না। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালে বিধ্বস্ত উপকূলীয় জেলাগুলোর সুপেয় পানির উৎসগুলোতে ছড়িয়ে পড়েছে লবণাক্ততা। নদ নদীতে জোয়ারের পানি ও পুকুরের পানি ময়লা বিষাক্ত হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা সহ উপকূলীয় অঞ্চলের মানুষ। গভীর নলকূপের পানি ও লবণাক্ততা হওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির খাবার সংকট। দুর্গত এলাকা ঘুরে আপেল মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন হাসিবুল হাসান। উপকূলীয় জেলা পটুয়াখালীর একদিকে সাগর, আরেকদিকে নদী, নালা, খালবিল। মিঠা পানির একমাত্র উৎস গভীর নলকূপ আর পুকুর। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির তথ্য মতে পরিবর্তিত জলবায়ু আর জোয়ারের কারণে উপকূলীয় অঞ্চলের পানিতে লবণের পরিমাণ বেড়েছে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে দ্বিগুণ। এসব অঞ্চলের খাবার পানিতে স্বাভাবিক মাত্রায় লবণের পরিমাণ প্রতি লিটারে ১০০০ মিলিগ্রাম থাকার কথা থাকলেও কোথাও কোথাও পাওয়া যাচ্ছে ১৫০০ থেকে ২৪০০ মিলিগ্রাম। ১০-১৫ গৃহস্থর মধ্যে একটা আছে, আবার ২০ গৃহস্থ ২৫ গৃহস্থের মধ্যে একটা আছে। আগে আনলে জায়গায় আনমের টোটাল একটা আনলে টিউবওয়েল, এখন আরো গোটা সারি টিউবওয়েল কি হয়েছে। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার পর এবার রিমালের প্রভাবে লবণাক্ত পানি পুকুরে ঢুকে পড়ায় পানির অনুপযোগী হয়ে পড়েছে মিঠা পানির সব ধরনের উৎস। বিশুদ্ধ খাবার পানি সংগ্রহে মাইলের পর মাইল পথ পাড়ি দিতে হচ্ছে উপকূলবাসীকে। সরকারের পক্ষ থেকে পটুয়াখালী, বরগুনা, খুলনা, সাতক্ষীরার আশপাশের অঞ্চলগুলোতে গভীর নলকূপ স্থাপন করে দেওয়া হলেও তাতেও ছড়িয়ে পড়েছে লবণাক্ততা। পানি একটু লবণ, নিচ থেকে পানি চাপে না, ওই পানি ওঠে, ওই পানি ওঠে না, চাপতে চাপতে মোটে হাতটা ব্যথা হয়েছে। লবণাক্ত মানে এখানে যতদূর ডিপ দেওয়া ছিল ওসি ছিল অত দেখতে পারেনি, কারণ এ জায়গায় আপনার লেয়ার পাইতে হইলে লাগে আপনার ৯৭৫ থেকে ১০২০ পর্যন্ত, কিন্তু এটা অতটা নাই। রান্না সহ দৈনন্দিন কাজে পুকুরের দূষিত ও লবণাক্ত পানি ব্যবহারে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এসব অঞ্চলের মানুষ। দুনিয়ার মেলা হেদে আমরা কাজ করি, আমাকে পানি উপকূলে সুপেয় পানির সংকট দূর করতে দ্রুত জনস্বাস্থ্য বিভাগকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আপেল মাহমুদ, এটিএন বাংলা, পটুয়াখালী। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আওয়ামী লীগ সরকারের বাজেট লুটেরা বান্ধব বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। দুর্নীতির অভিযোগে বেনজির আজিজকে গ্রেপ্তারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করবে। সহজ শর্তে কালো টাকা সাদা করার নীতির কঠোর সমালোচনা করে নূর বলেন, দুর্নীতিবাজদের স্বার্থ রক্ষা করাই সরকারের উদ্দেশ্য। মানুষকে বাঁচাতে গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। নরেন্দ্র মোদীকে এনডিএ জোটের নেতা নির্বাচন করলেন লোকসভা নবনির্বাচিত জোটের সদস্যরা। এ সময় কংগ্রেসের আসন সংখ্যা নিয়ে কটাক্ষ করেন বিজেপি প্রধান। বলেন, গত 3টি লোকসভা নির্বাচনে কংগ্রেস সব মিলিয়ে বিজেপির এবারের নির্বাচনে জয় করা আসনের চেয়েও কম সংখ্যক সিট পেয়েছে। বিরোধীরা গণতন্ত্র হত্যার চেষ্টা করেছে উল্লেখ করে মোদী আরও বলেন, তাদের সেই প্রচেষ্টাকে জনগণ ব্যর্থ করেছে। বিরোধীরা দেশে গণতন্ত্রহীনতার মিথ্যা অভিযোগ করে বিশ্ব দরবারে ভারতের নাম ভুলুণ্ঠিত করছে বলেও তার অভিযোগ। একই সাথে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ফলকে নৈতিক হার হিসাবে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান মানুষের মুক্তির জন্য নিজে বন্দিত্ব বরণ করেছিলেন। পরাধীন পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশে পরিণত করতে বঙ্গবন্ধুর সহচর হিসেবে মাঠের নায়ক ছিলেন তিনি। ছাত্র ও শ্রমিকদের উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন সিরাজুল আলম খান। জাতীয় প্রেস ক্লাবে তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তার রাজনৈতিক সহকর্মীরা এসব কথা বলেন। এ সময় তারা বলেন, শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় অন্যতম পথ প্রদর্শক সিরাজুল আলম খান। এবারে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল টি-20 বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, উইকেট নিয়ে অজুহাতের সুযোগ নেই, প্রত্যেককেই নিজেদের জায়গা থেকে সেরাটা দিতে হবে। টেক্সাসে সকাল 6:30টায় শুরু হবে ম্যাচটি। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। মেয়েদের ক্রিকেট লিগে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়লেন আবাহনীর দিলারা আক্তার। তাতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে মতিঝিল পাড়ার ক্লাবটি। বিকেএসপির 4 নম্বর মাঠে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবের বিপক্ষে আবাহনীর ওপেনার দিলারা সেঞ্চুরি তুলে নেন মাত্র 53 বলে। আগের রেকর্ডটি ছিল মোহামেডানের জেসি আক্তারের 66 বলে। ইনিংসে দিলারা মারেন 13টি 4 আর 5টি ছক্কা। এতে 50 ওভারে 5-6 উইকেটে 406 রান তোলে আবাহনী। এই রান তাড়া করতে নেমে মাত্র 36 রানে গুটিয়ে যায় জাবিদ আহসান ক্রিকেট ক্লাব। তাতে 368 রানে ম্যাচ জিতে জাহানারার দল। এটাও মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। পাচার করা টাকা ফিরিয়ে আনতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে, ঐতিহাসিক 6 দফা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরো 6 মাস অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী। বেনজিরের কালো টাকা সাদা করার সুযোগ নেই জানালেন এনবিআর চেয়ারম্যান। প্রস্তাবিত বাজেটে দুর্নীতিকে উস্কে দেওয়ার অভিযোগ সিপিডির। শুল্ক ও কর প্রত্যাহারের পরও পণ্যের দাম কমে না, অভিযোগ ভোক্তাদের। দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে আজ। আগামী 17 জুন পবিত্র ঈদুল আজহা,
চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে জানালেন ধর্মমন্ত্রী। এবং কোরবানির পশু বেচাকেনা নির্বিঘ্ন করতে রাজধানীর হাটগুলোতে ডিএমপির ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, যত্রতত্র হাট বসালে কঠোর ব্যবস্থা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।